আপনি আসছেন তো তাহলে আমার সঙ্গে? কোথায় যাব? আরে কোথায় চলে গেল ছেলেটা? কর্পূরের মতো উবে গেল নাকি? আশ্চর্য ব্যাপার। শ্যামলেন্দু রাস্তা পার হতে গিয়ে কলেজ স্ট্রিটের কাছে গাড়ি চাপা পড়েছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? কি সিদ্ধাচার্য বাবু? যাক বাবা, দুর্গা দুর্গা দুর্গা। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য সম্রাট ব্যানার্জির লেখা রাজ জ্যোতিষীর ফাঁড়া। নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র। অন্যান্য চরিত্রে কৃষ্ণেন্দু, কৌশিক ও পলাশ। গল্পের চরিত্রবিন্যাসে আরফান আলী খান। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আজকের গপ্প রাজ জ্যোতিষীর ফাঁড়া। তবে তার আগে শুনে নিই লেখকের সম্বন্ধে। বছর 40-এর এই যুব লেখক জন্মগ্রহণ করেন 1978 সালে উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলে। বাবা মায়ের একমাত্র সন্তান। বড় হয়ে ওঠা তার কলকাতা শহরের বুকেই। লেখক তার স্কুলের পঠন পাঠন সম্পূর্ণ করেন কলকাতার নামী ঐতিহ্যশালী এক সরকারি বাংলা মাধ্যম স্কুলে এবং তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখাতেই স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। বাংলা ভাষায় সাহিত্যচর্চা এবং সাহিত্য সৃষ্টির প্রতি আকর্ষণ ছিল স্কুল জীবন থেকেই। বর্তমান সময়ে যখন ইংরেজি ভাষার চাপে বাংলা সাহিত্য ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে, ঠিক তখনই তার মনে হয় বাংলা সাহিত্যের প্রতি আকর্ষণ বাড়াতে হবে এই প্রজন্মের। বাংলা সাহিত্য জগতে লেখকের পছন্দের মূল ক্ষেত্র হল অলৌকিক অর্থাৎ ভৌতিক রচনা। লেখকের বহু ছোট গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন অনলাইন সামাজিক মাধ্যমে এবং নানান পোর্টালে। অতি সম্প্রতি লেখকের এক অলৌকিক ছোট গল্প প্রকাশিত হয়েছে জনপ্রিয় কিশোর সাহিত্য পত্রিকা আনন্দমেলায়। তার প্রতিটি লেখা যথেষ্ট সমাদর লাভ করেছে পাঠক মহলে। আজ সেই গল্পকারের গল্প আপনাদের জন্য। শুরু হচ্ছে আজকের গপ্প রাজ জ্যোতিষীর ফাঁড়া। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে প্রায় 50%-রও বেশি বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কিন্তু তারা আমাদের গল্প শুনছেন নিয়মিতভাবে। তাদের কাছে আবেদন আমাদের সাপোর্ট করতে এবং আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য প্রস্তুত করতে আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমরা আমাদের গল্পের প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সন্ধে প্রায় নামার মুখে। সূর্যাস্তের বেশ কিছুক্ষণ পরেও আকাশ এখনো পুরোপুরি সন্ধ্যের অন্ধকারের চাদরে ঢাকা পড়ে যায়নি। পশ্চিম আকাশের সামান্য এক অংশ এখনো আবছা ধূসর হয়ে আছে। দেখে মনে হচ্ছে দিনের আলো যেন পুরোপুরি অন্ধকার দৈত্যের হাতের তালুবন্দী হওয়ার আগে পর্যন্ত নিজের অস্তিত্ব রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চড়কপুরের সদর বাজারে একটা দুটো করে দোকান ঝাঁপ খুলতে শুরু করেছে সবে। পুরোপুরি বাজার বসতে এখনো খানিকটা সময় লাগবে। চড়কপুর পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্তবর্তী বাংলার ছোট্ট একটা মফস্বল শহর। তবে শহর শব্দটা ব্যবহৃত হলেও এখন যদি
পুরো চড়কপুরটাকে একটা বিশাল দাঁড়িপাল্লায় বসানো হয়, তাহলে গ্রাম্য ভাবের পাল্লাটা শহুরে ভাবের পাল্লার চেয়ে কিছুটা বেশি হেলে থাকবে। পাকা বাড়ি, পাকা রাস্তার সংখ্যা কাঁচার অনুপাতে কিছুটা হলেও কম এখানে। এখানকার মানুষজনের মধ্যেও এখনও ধোপদুরস্ত শহুরে বাবুটি মার্কার লোকের চেয়েও সহজ সরল গ্রাম্য মানসিকতার মানুষের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি। তাই মফস্বল শহর হলেও পুরো শহরটা জুড়েই এক গ্রাম্য শান্তি আর স্বস্তির ভাব এখনো বজায় আছে। রাজনৈতিক হানাহানি, খুন, জখম, অযথা তর্ক বিতর্ক, ঝগড়াঝাঁটি সব কিছুই যেন কোনো এক অদৃশ্য মন্ত্র বলে এখনো এই শহর এবং তার মানুষগুলোর ওপরে তাদের কুপ্রভাব বিস্তার করতে পারেনি। সেই জন্যেই সকালে বাজার তাড়াতাড়ি খুলে যায় আর খোলা থাকে প্রায় দুপুর পর্যন্ত। কিন্তু বিকেলের বাজার শুরু হতে হতে সাধারণত একটু দেরিই হয়। তবুও গরমকালে 6:30টার বেশি দেরি না হলেও শীতকালে বাজার বসতে বসতে প্রায় সন্ধে 7টা হয়ে যায়। এখন জুন মাসের শেষ, অর্থাৎ বাংলা মাস অনুসারে আষাঢ়ের মাঝামাঝি। কাগজে কলমে ভরা বর্ষার মরশুম, অথচ এখনো বৃষ্টি শুরু হয়নি এদিকে। গত সপ্তাহে 2-1 দিন বৃষ্টি হয়েছিল কিছুটা, কিন্তু তারপর থেকেই আকাশ কখনো মেঘযুক্ত তো কখনো আবার মেঘমুক্ত। এই অবস্থাতে থাকলেও তবে বৃষ্টি কিন্তু আর একবারও হয়নি। কিন্তু গরমটা পরিণত হয়েছে অস্বস্তিকর গুমোটে। পাখা চলা বা থামা অবস্থার মধ্যে বিশেষ কোনো তফাৎ থাকছে না আর। শরীর সব সময় প্যাচ প্যাচে ঘামে ভিজে থাকছে। তার ওপর যখন তখন লোডশেডিংয়ের ঝামেলা, ঘরের ভেতরে থাকাই যাচ্ছে না, আবার বাইরে বেরোতেও শরীর আর মন কোনোটাই সায় দিচ্ছে না। এমনই এক অস্বস্তিকর পরিস্থিতি। চড়কপুরের সকলেই বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা করে আছে। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে যে হঠাৎ করে এখানকার শান্তশিষ্ট মানুষগুলো তাদের মেজাজ হারিয়ে ফেলছেন প্রায়। এই যেমন আজ এই সন্ধেবেলায় সাইকেল চালিয়ে বাজারে এসে ঘামে ভিজে যাওয়া শরীরটা নিয়ে ক্লান্ত অবসন্ন মনে নিজের দোকানের ঝাঁপ খুলছেন ভবেশ কুণ্ডু। চড়কপুরের সদর বাজারের বেশিরভাগই সবাই খুচরো ব্যাপারী, তাই কারুর দোকান তেমন একটা বড় আকারের নয়। ভবেশবাবুর দোকানটা বাজারের বড় যে দুটো দোকান তাদের মধ্যে একটি। তার দোকানটা হলো ওষুধের, তাতে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব রকমের ঔষধ পাওয়া যায়। তাই ভবেশবাবুর দোকানের বিক্রিবাটাও বেশ নিয়মিত এবং বেশ ভালো। তার ওপর বিগত মাস 6 হলো তার দোকানে এখন সপ্তাহে 3 দিন সন্ধেবেলায় 2 ঘন্টা করে পাশের গ্রামের নামকরা জেনারেল ফিজিশিয়ান ডক্টর বিধু শেখর সমাদ্দার আর সপ্তাহের বাকি 4 দিন সকাল ও বিকেলে 2 ঘন্টা করে হোমিওপ্যাথি ডাক্তার ডক্টর নবারুণ বসাক বসতে শুরু করায় ভবেশবাবুর দোকানের পসার ইদানিং আরও বেশ খানিকটা বেড়ে গেছে। আজ বিধু ডাক্তারের বসার দিন, তাই ভবেশবাবুকে দোকান খুলতে আসতেই হলো। না হলে আজ দোকান খোলার তেমন খুব একটা ইচ্ছে ওনার ছিল না, বরং ভেবেছিলেন ঘরেই একটু জিরোবেন আজকের দিনটার জন্য। কিন্তু সেটা না হওয়ায় আর সেই সঙ্গে বিশ্রী রকম গরমে ভবেশবাবুর মেজাজটা আজ ভীষণ রকম বিগড়েছিল। বিগড়ে থাকা মেজাজ নিয়েই দোকানের তালা খুলছিলেন তিনি। আর ঠিক সেই সময় তার পেছন থেকে কে যেন প্রশ্ন করল, আচ্ছা, এখানে রাজজ্যোতিষী শ্রী
সিদ্ধাচার্য কোথায় বসেন একটু বলতে পারেন? জানি না। এখন বিরক্ত করবেন না তো, যান এখান থেকে যান। ভবেশবাবু যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার এই বিরক্তিসুলভ কথাবার্তা শুনলেই পরিষ্কার সেটা বোঝা যায়। তবে কথাটা বলতে বলতেই তিনি খানিকটা সামলে নিলেন নিজেকে। না না, অকারণে এভাবে খেঁকিয়ে উঠে জবাব দেওয়াটা তার মোটেও স্বভাবসুলভ নয়। বরং চড়কপুরে তিনি সদালাপী মানুষ হিসেবেই বেশি জনপ্রিয়। তাই নিজের এই স্বভাববিরুদ্ধ ব্যবহারে খানিকটা নিজে লজ্জিত হয়ে ঘুরে দাঁড়ালেন তিনি। দেখলেন চলে যেতে উদ্যত হয়েছে তার এই ঝাঁঝালো উত্তর শুনে। যুবকের বয়স 27-28-এর বেশি কিছুতেই হবে না। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখে 3-4 দিন না কামানো দাড়ি গোঁফ, পরনে একটা আধময়লা হাফহাতা পাঞ্জাবি আর জিন্স, কাঁধে একটা ছোট্ট সাইড ব্যাগ। কিন্তু যুবকের যে শারীরিক বৈশিষ্ট্য সবার আগে নজরে পড়ে সেটা হলো তার ডান পা হাঁটুর নিচ থেকে নেই। দুটো স্টিলের ক্রাচ নিয়ে চলছিল সে। যুবকের চোখে মুখে ক্ষুধা তৃষ্ণা মেশানো একটা ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। ভবেশবাবু চোখের চশমার ফাঁক দিয়ে আর একবার ভালো করে যুবককে লক্ষ্য করলেন। তারপর গলায় ভদ্রতার পরত এনে, হ্যাঁ, কি যেন জিজ্ঞেস করেছিলেন ভাই আপনি? জিজ্ঞেস করছিলাম যে এখানের রাজজ্যোতিষী শ্রী সিদ্ধাচার্য কোথায় বসেন একটু বলতে পারেন? এই কি নাম আপনার? তা কোথা থেকে আসা হচ্ছে? তা এ অঞ্চলে আপনাকে আগে কখনো দেখেছি তো বলে ঠিক মনে করতে পারছি না। আমাকে আপনি না বলে তুমি করেই বলুন। আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট। আমার নাম শ্যামলেন্দু সোম। আমি আসছি কলকাতা থেকে। এই একটু আগে বাস থেকে নেমেছি এখানে। আবার আজই আমাকে ফিরে যেতে হবে রাতের বাসে। ওই শুধু রাজজ্যোতিষী শ্রী সিদ্ধাচার্যকে একটা দরকারি জিনিস দেওয়ার আছে, সেটা দিয়েই আমি ফিরে যাব। ওদিকে আমার বাবা খুব অসুস্থ। আমি না ফিরে গেলে দেখভালের কেউ নেই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপ ছাড়ল ছেলেটি। ভবেশবাবুর মায়া হলো ছেলেটিকে দেখে। তুমি বাবা, বসো বসো, ভিতরে এসে বসো। বাইরে ভীষণ গরম, পুরো ঘেমে গেছো তুমি। একটু পাখার তলায় এসে বসো, একটু জল টল খাও, তারপরে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি তোমাকে সিদ্ধাচার্যের জ্যোতিষালয়। এমনিও 7টার আগে জ্যোতিষালয় খোলে না। নাও হে, জলটা খাও। ছেলেটি বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে প্রায় পুরো বোতলটাই শেষ করে সামনের টেবিলে রাখল। ইতিমধ্যে ভবেশবাবুর দোকানে 2-1 করে রোগী আসতে শুরু করেছে, যারা আজ বিধু ডাক্তারকে দেখাবে। তাই ভবেশবাবু আর বেশিক্ষণ আলাপ করতে পারলেন না ছেলেটির সাথে। তিনি ছেলেটিকে সঙ্গে নিয়ে বাইরে এসে ডান হাতের তর্জনীটা দিয়ে বাজারের উত্তর পশ্চিম কোণের একটা ছোট্ট দোকানকে দেখিয়ে বললেন, ওই 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 হলো সিদ্ধাচার্যের জ্যোতিষালয়। জ্যোতিষালয়ের প্রবেশপথটা বাজারের বড় রাস্তার দিকে। এখান থেকে জ্যোতিষালয়ের পেছনের দিকটাই শুধু দেখা যায়। তাই বোঝার উপায় নেই জ্যোতিষালয় খোলা কি বন্ধ। আর তুমি যদি বলো, কাউকে আমি পাঠিয়ে খোঁজ নেওয়াচ্ছি যে জ্যোতিষালয় খুললো কি না। না না, আপনাকে আর কষ্ট করতে হবে না। এমনি অনেক বিব্রত করলাম আপনাকে। আমি বরং ওনার জ্যোতিষালয়ের সামনে গিয়েই অপেক্ষা করি। ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে ছেলেটি ধীরে ধীরে বাজারের ভেতরে বড় রাস্তাটা ধরে সিদ্ধাচার্য জ্যোতিষালয়ের দিকে এগিয়ে যেতে লাগল। ভবেশবাবু আবার নিজের দোকানে ঢুকতে গিয়েও কি ভেবে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তার মনে হলো
ছেলেটি খোঁড়া পা নিয়ে ঠিকঠাক চিনে যেতে পারল কি না সেটা একবার দেখা উচিত। এই ভেবে তাড়াতাড়ি দোকান থেকে বাইরে বেরিয়ে এসে রীতিমতো তিনি চমকে গেলেন। জ্যাম হাব স্টুডিওর শ্রোতা বন্ধুদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের সাপোর্ট করার জন্য। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে প্রায় 50%-রও বেশি বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কিন্তু তারা আমাদের গল্প শুনছেন নিয়মিতভাবে। তাদের কাছে আবেদন, আমাদের সাপোর্ট করতে এবং আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য প্রস্তুত করতে, আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমরা আমাদের গল্পের প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল জ্যাম হাব স্টুডিওর শনিবারের গপ্প। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। আরে, ছেলেটা গেল কোথায় এরই মধ্যে? কোথাও তো দেখতে পাচ্ছেন না তিনি। ক্রাচে ভর করে এত তাড়াতাড়ি এত দূর যাওয়া তো কখনোই সম্ভব নয়। আর তাছাড়া যেতে গেলেও তো তাকে এই বাজারের রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর রাস্তার এদিকটায় তো তেমন দোকানপাট নেই, অনেকটাই খোলা রাস্তা দেখা যাচ্ছে সোজা। তাহলে কোথায় গেল ছেলেটি? কি আশ্চর্য রে বাবা! কোথায় চলে গেল? কর্পূর নাকি যে উবে যাবে সে? কর্পূরের মতো উবে গেল নাকি? ব্যাপারটা নিয়ে অবশ্য বেশি ভাবার সময় পেলেন না ভবেশবাবু। দোকানে রোগীর ভিড় বাড়ছিল, তাই দুটো হাত জড়ো করে কপালে ঠেকিয়ে বার কয়েক অস্ফুটে দুগ্গা দুগ্গা বলে তিনি দোকানে ঢুকে পড়লেন। ওদিকে ততক্ষণে জ্যোতিষালয়ের কাছে পৌঁছে শ্যামলেন্দু দেখল যে জ্যোতিষালয়ের দরজা খুলে গেছে। সে ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। সামনে এসেই তার প্রথমে যেটা চোখে পড়ল, জ্যোতিষালয়ের দরজার ওপরে টাঙানো একটি টিনের প্লেটের ওপর হলুদ রং করা বড় আয়তকার সাইনবোর্ড। সেই হলুদ রঙের সাইনবোর্ডের ওপরে গাঢ় লাল রঙের বড় বড় অক্ষরে লেখা আচার্য জ্যোতিষালয়, রাজজ্যোতিষী শ্রী সিদ্ধাচার্য আদি। তার নিচের লাইনে একটু ছোট করে লেখা, এখানে কেবলমাত্র প্রাচীন বৈদিক জ্যোতিষ মতে হস্তরেখা বিচার, জোটক বিচার, গ্রহ নক্ষত্রের দশা বিচার, ভাব বিচার নিষ্ঠা সহকারে করা হয়ে থাকে। অভ্রান্ত কোষ্ঠী তৈরি, বিচার এবং ভবিষ্যৎবাণীতে আজও অপ্রতিদ্বন্দ্বী। বিবাহ সংক্রান্ত, মামলা মোকদ্দমা সংক্রান্ত, বাস্তুদোষ সংক্রান্ত সমস্যার অভ্যর্থ প্রতিকার নামমাত্র দক্ষিণায় করা হয়ে থাকে। এছাড়া যে কোনো রকমের হৃষ্টযোগ, অনিষ্টযোগ, কাল সর্পদোষের প্রতিকারের ধন্বন্তরী 7 পুরুষ ধরে বংশ পরম্পরায় আপনাদের সেবায় নিযুক্ত। পরীক্ষা প্রার্থনীয়। এরপর সাইনবোর্ডের নিচের দিকে শেষ লাইনটা ঘন নীল রঙের লেখা, বিশেষ দ্রষ্টব্য, আমরা রাজজ্যোতিষী শ্রী রুদ্রাচার্যের আদি ও অকৃত্রিম বংশধর। আমাদের কোনো শাখা নেই। আমরা টিভি বা রেডিওতে কোনো রকম জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করি না। আমাদের কোনো ওয়েবসাইটও নেই। নকল হইতে সাবধান। প্রসঙ্গত বলে রাখা ভালো যে সাইনবোর্ডের লেখাগুলোর মধ্যে খানিকটা বিজ্ঞাপনী ভাষার চটক থাকলেও লেখার বেশিরভাগ কথাগুলোই কিন্তু সত্যি। সিদ্ধাচার্যের আসল নাম সিদ্ধার্থ আচার্য। আচার্যরা বংশ পরম্পরায় জ্যোতিষকেই তাদের পেশা হিসেবে গ্রহণ করে এসেছে। এ অঞ্চলে সত্যিই বিগত প্রায় 7 পুরুষের বাস তাদের। চড়কপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রাম শহর তো বটেই,
অন্যান্য ছোট বড় বহু শহরে এবং গ্রামেও আচার্য বংশের সম্মান আকাশ ছোঁয়া। তাদের প্রতিপত্তি আর প্রসারও ছিল তেমনি। তবে আচার্য বংশের এই আকাশ ছোঁয়া সম্মান প্রসার ও প্রতিপত্তির মূলে যে মানুষটি, তিনি এই বংশের ঊর্ধ্বতন ষষ্ঠ পূর্বপুরুষ শ্রী রুদ্রাচার্য। রুদ্রাচার্য ছিলেন মা কালীর একনিষ্ঠ সাধক। এছাড়াও তিনি তৎকালীন বিহারের রাজার রাজদরবারের রাজজ্যোতিষী ছিলেন। তার গণনা ছিল অভ্রান্ত, বিস্ময়কর। কথিত আছে তিনি নাকি দৈব শক্তির অধিকারীও ছিলেন। মানুষের ভবিষ্যৎ নাকি স্পষ্ট দেখতে পেতেন চোখে। জ্যোতিষ সংক্রান্ত তার জ্ঞান ছিল প্রগাঢ় এবং তাক লাগানো। তার করা ভবিষ্যৎবাণী প্রায় বেশিরভাগই ফলে যেত একদম হুবহু। বাপ ঠাকুরদাদের মুখে সিদ্ধাচার্য শুনেছিলেন যে আচার্য পরিবারের পরবর্তী উত্তর পুরুষদেরও জন্মকোষ্ঠী ভবিষ্যৎবাণীসহ তৈরি করে গিয়েছিলেন রুদ্রাচার্য। সিদ্ধাচার্যের জন্মকোষ্ঠী সম্পূর্ণ করে যেতে পারেননি রুদ্রাচার্য। তবে 50 বছর বয়সে সিদ্ধাচার্যর জীবনে একটা বড় ফাঁড়ার আশঙ্কা প্রকাশ করে গিয়েছেন তিনি। এরপর আর কিচ্ছু লিখে যেতে পারেননি রুদ্রাচার্য। এমনকি কি সেই ফাঁড়া, কিভাবে আসতে পারে, তারও কোনো নির্দেশনা করে যেতে পারেননি রুদ্রাচার্য তার তৈরি করা কোষ্ঠীতে। মজার ব্যাপার হলো, এই বিষয়টা নিয়ে সিদ্ধাচার্যের বাপ ঠাকুরদাও যথেষ্ট চিন্তিত ছিলেন, কিন্তু তারাও সিদ্ধাচার্যের কোষ্ঠী বরাবর বিচার করেও এমন কোনো ফাঁড়ার যোগ আবিষ্কার করতে পারেননি। সিদ্ধাচার্য নিজে বেশ কয়েকবার নিজের হাতে নিজের কোষ্ঠীটা বানিয়েও বিভিন্ন আঙ্গিকে তাকে বিচার করে দেখেছেন, কিন্তু তিনিও তার বাপ ঠাকুরদাদের মতো এতে ফাঁড়ার কোনো লক্ষণ খুঁজে পাননি। সেই জন্য এই ব্যাপারটা ধীরে ধীরে তার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছিল। এমনকি তিনি সেটা মাথা থেকে প্রায় বের করেই দিয়েছিলেন। তার একটা কারণ আছে। তিনি ভেবেছিলেন রুদ্রাচার্যের হয়তো নিশ্চয়ই কোথাও কোনো একটা ভুল হয়ে থাকবে। যতই হোক, এত বছর আগে করা কোষ্ঠী, এত কি আর নিখুঁত করা যায়? আর তাছাড়া যত বড়ই জ্যোতিষী হোক না কেন, মানুষই তো, আর মানুষ মাত্রেই তো ভুলভ্রান্তির আশঙ্কা তো থাকবেই। এও হয়তো সেরকমই কোনো ভুল। সিদ্ধাচার্যের পসার ইদানিং একটু পড়তির দিকে। তবে তাদের বংশের নিয়ম অনুসারে কাগজে, রেডিওতে বা টিভিতে কোনো রকম গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া বারণ। যতই জ্যোতিষকে পেশা হিসেবে তিনি নিয়ে থাকুন না কেন, বিজ্ঞাপন দিয়ে লোক ডাকলে তাতে জ্যোতিষবিদ্যার অপমান হয়। ঠিকমতো বিচার করলে আর উপযুক্ত প্রতিকার দিতে পারলে এমনি লোকমুখে জ্যোতিষের নাম ছড়াবে, আর মানুষ দরকারে ঠিক সেই জ্যোতিষের কাছে ছুটে আসবেন। এতদিন পর্যন্ত এই অলিখিত নীতি মেনে এসেছে আচার্য পরিবারের সকলে, কিন্তু তাতে সম্মান অক্ষুণ্ণ থাকলেও পেশা পড়তির দিকে ক্রমশ এগোচ্ছে। বিশেষ করে এখন চারিদিকে জ্যোতিষদের যেরকম রমরমা প্রচার, তাতে এই পেশায় এখন সত্যি মিথ্যা বিচার করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কাজেই এখন আর শুধুমাত্র মুখের কথায় ভরসা করে নতুন নতুন মক্কেল আসা আর পসার জমিয়ে রাখা খুবই মুশকিল। একমাত্র যারা তার বাপ ঠাকুরদার আমল থেকে তাদের মক্কেল, তারা বা তাদের পরিবারই এখন এদের প্রধান ভরসা। নতুন কেউ যে আসেন না বলা ভুল হবে, তবে সংখ্যাটা ভীষণ কম। হাতের কাছে অগুন্তি জ্যোতিষ থাকতে
কে আর কষ্ট করে তাদের কাছে এই এত দূরে আসতে যাবে বলুন তো? পেশার পড়তি নিয়ে সিদ্ধাচার্য দিন দিন চিন্তিত হয়ে পড়ছেন। চিন্তিত হতে বাধ্য হচ্ছেন তিনি। যে অনুপাতে বাজার দর বেড়ে চলেছে সেই অনুপাতে রোজগার আদৌ বাড়ছে না। নেহাত পৈতৃক ভিটে আর বাপ ঠাকুরদার করা এই জ্যোতিষালয়ে রয়েছে, আর তাদের বংশের কিছুটা সুনাম সম্মান রয়েছে বলেই রক্ষে, না হলে যে কি হতো তা কিছুই জানেন না সিদ্ধাচার্য। গত সপ্তাহে দুজন নতুন মক্কেল এসে কোষ্ঠী বিচার করতে দিয়ে গেছেন। নিবিড় মনে সেই কাজে ডুবেছিলেন সিদ্ধাচার্য। কখন যে শ্যামলেন্দু এসে দাঁড়িয়েছে জ্যোতিষালয়ের দরজার ঠিক সামনে তা তিনি দেখতেও পাননি আর বুঝতেও পারেননি। সিদ্ধাচার্যের চেহারাটা সিদ্ধাচার্যের পেশার সঙ্গে সম্পূর্ণ মানানসই রকমের। লম্বার চেয়ে চেহারাটা চওড়াতেই একটু বেশি, তবে সেটা খুব বেশি নয়। মুখমণ্ডলটা ভারী এবং চওড়া চিবুকযুক্ত। মুখের সঙ্গে মানানসই রকমের সযত্নে লালিত দাড়ি গোঁফ কাঁচায় পাকায় মেশানো। গায়ের রং ফর্সার দিকে, মাথার কাঁচা পাকা চুল মাঝে সিঁথি কেটে দুদিকে পরিপাটি করে আঁচড়ে দু কাঁধের কাছে এসে পড়েছে। চোখে একটা সরু সোনালি ফ্রেমের চশমা তার চেহারাকে পেশার সঙ্গে আরও বেশি মানানসই করে তুলতে সহায়ক হয়েছে। তার পরনে হলুদ রঙের একটা হাফ হাতা পাঞ্জাবি আর আলিগড়ের পাজামা, গলা থেকে একটা সুতির হলুদ রঙের স্কার্ফ জড়ানো। সিদ্ধাচার্যের চেম্বারটাও পুরনো দিনের মতো, তবে ভারী সুন্দর করে সাজানো। জ্যোতিষালয়ের ঘরটা একটু লম্বাটে ধরনের। বাইরে দুটো লম্বা বেঞ্চি পাতা রয়েছে মক্কেলদের বসার জন্য। ঘরের ভেতরে ঢুকেই পেছনের দিকের দেওয়াল জোড়া কালীঘাটের কালী মায়ের একটি সোনালি ফ্রেমের ছবি বাঁধানো, আর তাতে দুটো বড় বড় রক্তজবার মালা পরানো। ছবির নিচে দেওয়ালের সঙ্গে লাগানো একটি কাঠের তাকের ওপর ধূপদানিতে জ্বলতে থাকা কয়েকটি চন্দনের ধূপের ভারী সুন্দর গন্ধ পুরো জ্যোতিষালয়কে চন্দনের সুবাসে ভরিয়ে রেখেছে। জ্যোতিষালয়ের ভেতরে সিদ্ধাচার্য এবং মক্কেলদের বসার ব্যবস্থা মাটিতে। মাটিতে মোটা ভারী শতরঞ্জি আর তার ওপর সাদা ধবধবে ফরাশ বিছানো। সেই ফরাশের মাঝামাঝি একটি পুরনো আমলের জমিদারি কাছারিতে ব্যবহৃত কাঠের ডালাবন্ধ ডেস্ক। ডেস্কের ওপাশে দরজার দিকে মুখ করে বাবু হয়ে বসেন সিদ্ধাচার্য, আর ডেস্কের এই ধারে সিদ্ধাচার্যের মুখোমুখি বসেন মক্কেলরা। ডেস্কের দুপাশের দুটো কাঠের ফ্রেমে কাঁচ লাগানো আলমারি, লাল শালুতে মোড়া বিভিন্ন পুঁথিপত্র আর কোষ্ঠীতে পুরো ঠাসা। ডেস্কের এক পাশে একটি ছোট্ট টেবিল পাখা সিদ্ধাচার্যের দিকে হাওয়া বর্ষণ করে, আর অপর দিকে আরেকটি টেবিল পাখা মক্কেলদের দিকে মুখ করে বসানো, তবে সেটা মক্কেল এলে চালানো হয়। কাঠের ডেস্কের ওপর লাল আর কালো কালি ভর্তি দুটো কাঁচের দোয়াত রাখা আছে, তবে তাতে কোনো কলম ডোবানো নেই। এটা শুধুমাত্র পুরনো দিনের ভাবটা বজায় রাখার জন্য এখানে রেখেছেন সিদ্ধাচার্য। এমনিতে তিনি ফাউন্টেন পেন ব্যবহার করেন, আর কালি শেষ হয়ে গেলে এখান থেকে ভরে নেন। জ্যোতিষালয়ের ভেতরটা দুটো টিউবলাইটের আলোয় আলোকিত, আর বাইরের সাইনবোর্ডের ওপর দুদিকে দুটো বাল্ব জ্বলছে, যেটা সাইনবোর্ড আর বাইরের চাতালের কিছুটা অংশকে আলোকিত করেছে। শ্যামলেন্দু বার দুয়েক ইতস্তত করে অবশেষে একটু গলা খাঁকরি দিতে সিদ্ধাচার্য ধীরে ধীরে মাথা তুলে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। শ্যামলেন্দু তাকে বাইরে আসতে অনুরোধ করল,
তখন কোনো মক্কেল আসেনি জ্যোতিষালয়ে। সিদ্ধাচার্য কিছুটা বিস্মিত হলেও ছেলেটার হাতে ক্রাচ দেখে তার অবস্থায় দয়া হলো তার। সিদ্ধাচার্য ধীরে ধীরে জ্যোতিষালয়ের বাইরে বেরিয়ে এলেন ছেলেটার কাছে। বলুন, কি দরকার? শ্যামলেন্দু এবার সংক্ষেপে নিজের পরিচয় আর তার আসার উদ্দেশ্যটা জানালো। সব শুনে সিদ্ধাচার্য বিস্ময় মেশানো গলায় জিজ্ঞাসা করলেন, আমাকে দেবার কিছু? কি জিনিস? কে পাঠিয়েছে? কেন? আগে এই চিঠিটা আমার বাবা আপনাকে পাঠিয়েছেন। এই বলে শ্যামলেন্দু তার কাঁধের সাইড ব্যাগের ভেতর থেকে একটি মুখ বন্ধ করা ছোট সাদা খাম বের করে সিদ্ধাচার্যের হাতে ধরিয়ে দিল। সিদ্ধাচার্য খুব সাবধানে খামটা খুলে ভেতর থেকে চিঠিটা বার করে খুললেন পড়বার জন্য। সাদা ফুলস্কেপ কাগজে ঝরঝরে মুক্তোর মতো হাতের লেখায় লেখা ছোট্ট চিঠি। সিদ্ধাচার্য আরও আশ্চর্য হলেন এই দেখে যে চিঠিটা আদ্যোপান্ত ইংরেজিতে লেখা, তবে ভাষা পুরো ঝরঝরে। চিঠিটার বাংলা করলে তার মর্মার্থ হয় ঠিক এরকম: উত্তর কলকাতার ঝামাপুকুর লেন নিবাসী বছর 65 জনৈক বৃদ্ধ শ্রী অলোকেন্দু সোম বিগত প্রায় 5 বছর যাবৎ রোগে শয্যাশায়ী। শিরদাঁড়ার অসহ্য যন্ত্রণায় ভুগছেন তিনি। তার একমাত্র ছেলে শ্যামলেন্দু সোম বিগত 5 বছর ধরে বাবার চিকিৎসা করাতে করাতে আজ নিঃস্ব প্রায়, কিন্তু তবুও সে হাল ছাড়তে রাজি নয়। সেই জন্য বৃদ্ধ লোকমুখে সিদ্ধাচার্যের সুনাম শুনে বহু কষ্টে তার ঠিকানা জোগাড় করে নিজের ছেলে শ্যামলেন্দু সোমকে তার কাছে পাঠাচ্ছেন এক বিশেষ অনুরোধ নিয়ে। যদি তার অনুরোধে তার বর্তমান অবস্থার প্রতি সহানুভূতিশীল হয়ে মানবতার সৌজন্যে সিদ্ধাচার্য একবার তার কলকাতার বাড়িতে এসে একটু বাস্তুদোষ বিচার করে দেন, তাহলে তিনি সুবিশেষ কৃতজ্ঞ থাকবেন তার প্রতি। শুধু তাই নয়, সিদ্ধাচার্যকে নগদ সম্মান দক্ষিণা সবটা দিতে না পারলেও বাকিটা পুষিয়ে দিতে তিনি তাকে এমন একটা মূল্যবান উপহার দিতে পারেন যার কদর একমাত্র সিদ্ধাচার্যই করতে পারবেন। এবং সেই উপহার পেয়ে যে সিদ্ধাচার্য অত্যধিক রকমের খুশি হবেন এবং এতদূর ছুটে আসাকে ব্যর্থ মনে করবেন না, এই বিষয়ে তিনি একরকম সুনিশ্চিত। তার বাস্তুদোষ বিচার হয়ে গেলে তাকে সম্মানের সাথে আবার চরকপুর ফেরার সমস্ত ব্যবস্থা তিনি করে দেবেন। জনৈক মৃত্যুপথযাত্রী বৃদ্ধের অন্তিম অনুরোধ ভেবে যেন সিদ্ধাচার্য একবার দয়া করে আসেন। ইতি বিনীত শ্রী অলোকেন্দু সোম। এরকম একটা চিঠির জন্য আদৌ কোনোভাবেই তৈরি ছিলেন না সিদ্ধাচার্য। বাস্তুদোষ বিচার করতে একসময় তিনি নিয়মিত বহু স্থানে বহু বাড়িতে গিয়েছেন, কিন্তু ইদানিং বাস্তুবিচারে যাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছেন বিগত প্রায় 4 বছর হলো। নেহাত খুব মান্যিগণ্যী বা ধনী মানুষজনেদের অনুরোধ না পেলে তিনি এখন যান না আর। না হলে তার দক্ষিণা আর পারিশ্রমিক কোনোটাতেই পোষায় না। এখন তাই বলে কলকাতা যাওয়ার ইচ্ছে তার মোটেও নেই। কিন্তু চিঠির মধ্যে কি যেন এক অদৃশ্য অদম্য টান লুকিয়ে আছে। ঠিক টান নয়, লেখন শৈলীর চরিত্রে চিঠিটা অনুরোধমূলক হলেও চিঠিটার মধ্যে কেমন যেন একটা প্রচ্ছন্ন আদেশমূলক ব্যাপার ছিল। সবথেকে বড় কথা,
সিদ্ধাচার্যের মনে হচ্ছিল চিঠিটা পড়ার পর থেকেই তার চিন্তা শক্তি যেন তার বশে নেই, সম্পূর্ণ অন্য কারুর বশে চলে গেছে। বহু চেষ্টা করেও যেন সেই টান উপেক্ষা করার ক্ষমতা তার আর নেই। এই সময় তিনি চিঠি থেকে মুখ তুলে একবার তাকালেন শ্যামলেন্দুর দিকে। তার মনে হলো শ্যামলেন্দুর ঠোঁটের কোণায় কেমন যেন এক টুকরো শ্লেষের হাসি খেলেই আবার মিলিয়ে গেল। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য সুখবর, আমাদের চ্যানেলে প্রকাশিত যে কোনো গল্পের যে কোনো অংশ পাঠ করে ভিডিও পাঠান আমাদের কাছে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভিডিওটি 5 মিনিটের বেশি বা 3 মিনিটের কম যেন না হয়। প্রতি সপ্তাহে 2 জন সেরা পাঠকের ভিডিও আমরা জ্যাম হাব শর্টসে প্রকাশিত করব এবং প্রতি মাসে 8 জন পাঠকের মধ্যে 1 জন সেরা পাঠকের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। বাকি বিস্তারিত তথ্য ডেসক্রিপশানে দেওয়া। আপনি আসছেন তো তাহলে আমার সঙ্গে? সিদ্ধাচার্য সম্মোহিতের মতো সম্মতিসূচক মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। তার শরীর, চিন্তা কোনো কিছুই এখন তার যেন অধীনে নেই। তিনি যেন নিয়ন্ত্রিত হচ্ছেন ওই চিঠির বা চিঠির লেখকের দ্বারা। আমার সঙ্গে আসুন। সিদ্ধাচার্য ঠিক যন্ত্রচালিত এক পুতুলের মতো শ্যামলেন্দুর পেছন পেছন চলতে শুরু করলেন। জ্যোতিষালয়ে খোলাই পড়ে রইল। তিনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিছুই যেন তার মাথায় ঢুকছে না। শুধু কোনো এক অদৃশ্য আদেশ বলে তিনি যেন চালিত হচ্ছেন। এভাবেই কলকাতার বাস ধরে সেদিনই যখন কলকাতার মাঝপুকুরের শ্যামলেন্দুদের বাড়ির সামনে এসে পৌঁছলেন সিদ্ধাচার্য, তখন রাত প্রায় 2টো। এই পুরো যাত্রাপথেও সিদ্ধাচার্য যেন কলের মানুষ হয়ে এসেছেন। তিনি দেখছেন সব কিছুই, বুঝছেনও সব কিছুই, কিন্তু দেখে বুঝেও কিচ্ছু করার মতো সামর্থ্য না তার শরীরের না তার মস্তিষ্কের ছিল। কিন্তু কি আশ্চর্য, এই এতক্ষণে শ্যামলেন্দুদের বাড়ির সামনে এসে যখন তিনি দাঁড়ালেন, তখন তার মনে হলো তার শরীরের আর চিন্তার ওপরে যে অদৃশ্য আদেশের নিয়ন্ত্রণের শিকলটা ছিল, সেই শিকলটা আর তার নেই। তার সব কিছুই এখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শরীর আর মস্তিষ্ক দুটোই এখন যেন তার নিজের নিয়ন্ত্রণে। এবার চাইলে তিনি পালিয়েও যেতে পারেন, কিন্তু কোথায় বা পালাবেন? আর তাছাড়া এত দূর যখন এসেই পড়েছেন, তখন আর পালিয়ে গিয়ে কি করবেন তিনি? এখন চড়কপুর ফিরবার মতো কোনো উপায়ও যে নেই সেই সকাল না হওয়া অবধি। অগত্যা খানিকটা বিরক্তি আর তার চেয়েও বেশি অজানা আশঙ্কা নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে রইলেন তিনি। তার আশঙ্কা হলো এই ভেবে যে তিনি স্বেচ্ছায় এখানে আসেননি, বরং তাকে জোর করে অদৃশ্য কোনো নিয়ন্ত্রণের টানে আনা হয়েছে এখানে, আর সেটা কোনো শুভ কারণে নয়। নিঝুম নিশুতি গভীর রাত এখন। পুরো কলকাতা শহরটা এখন ঘুমিয়ে রয়েছে। তার উপরে কখন যেন এর মধ্যেই ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে। রাস্তার লাইটগুলোর অনেকগুলোই এখন জ্বলছে না, তাই রাস্তাটা আলো আধারিতে মিশে গিয়ে এই রাতের বেলা কেমন যেন এক গা ছমছমে ভাব ধারণ করেছে। শ্যামলেন্দুদের বাড়িটা বড় রাস্তাটার ওপরে নয়, বরং বড় রাস্তার পাশে একটা সরু গলির ভেতরের দিকে বাড়ির প্রবেশপথটা। সরু গলিটা পুরোপুরি অন্ধকারে ঢাকা। সিদ্ধাচার্য বাড়ির বাস্তুবিচার না করেই বেশ বুঝতে পারছিলেন যে
বাড়ির পুরোটাই যেন কেমন একটা অশুভ ইঙ্গিত বহন করছে। তিনি বেশ বুঝতে পারছিলেন কিছু একটা অশুভ যেন অপেক্ষা করে আছে বাড়িটার ভেতরে, আর তা যেন অপেক্ষা করে আছে শুধুমাত্র তারই জন্য। এরই মধ্যে সিদ্ধাচার্য একটা ভারী তালা খোলার শব্দ পেলেন। এরপর ক্যাঁচ ক্যাঁচ শব্দে রাতের নীরবতাকে খান খান করে দিয়ে বাড়ির দরজাটা খোলার শব্দ পেলেন তিনি। শব্দ শুনে সিদ্ধাচার্যের বুকটা একটু ছ্যাঁত করে উঠল। তার কেমন যেন মনে হলো যে এই দরজাটা বহু দিন ধরে বন্ধ থাকার পর আজ আবার খুলেছে। তিনি যেন চোখের সামনে নরকের দরজা খুলতে দেখছেন। তার মনে হচ্ছিল তক্ষুনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান, কিন্তু তার পা যেন কে মাটির সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে আটকে রেখেছে। চাইলেও পালাবার কোনো উপায় নেই তার। আমার সঙ্গে আসুন। কিন্তু কোথায় যাবেন তিনি? চোখের সামনে অন্ধকার, বাড়ির ভেতরটা যেন আরো বেশি অন্ধকারে ঢাকা। এবার তিনি ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করলেন, কোথায় যাব? আপনি কোথায়? এই তো আপনার সামনেই আছি। ঢুকে ডান দিকে ঘুরুন, সিঁড়ি পাবেন। এবার আমার পায়ের শব্দ অনুসরণ করে উঠে আসুন। আসলে বিদ্যুৎ দিতে না পারায় আমাদের বাড়ির বিদ্যুতের লাইনটা কেটে দেওয়া হয়েছে। আপনার একটু অসুবিধা হলো বলে আমি দুঃখিত। এরপরই সিঁড়ির ওপরে শ্যামলেন্দুর ক্রাচ ভর করে ওপরে ওঠার ঠক ঠক শব্দ ভেসে আসতে লাগলো। সিদ্ধাচার্য সেই শব্দ অনুসরণ করে আন্দাজে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। খানিকটা ওঠার পর শব্দ থেমে যেতে তিনি বুঝলেন তিনি দোতলায় উঠে এসেছেন। এই যে, হ্যাঁ হ্যাঁ, এইবার ডান দিকে ঘুরুন, তারপর আমার সঙ্গেই আসুন। সিদ্ধাচার্য ঠিক তাই করলেন। ডান দিকে ঘুরে তিনি দেখতে পেলেন সামনের একটা বন্ধ ঘরের দরজার তলা দিয়ে সরু এক চিলতে আলোর রেখা দেখা যাচ্ছে। খুব সম্ভবত মোমবাতি বা ওই জাতীয় কিছুর থেকে আসছে এই আলোটা। তিনি শুধু দেখতে পেলেন দরজার সামনে শ্যামলেন্দু সাক্ষাৎ ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কথাটা বলেই শ্যামলেন্দু দু হাতের চাপে দরজাটা খুলতে শুরু করল। আর তৎক্ষণাৎ সেই একই রকম হৃদয় বিদারক আওয়াজ বের হয়ে এলো দরজা দিয়ে। শ্যামলেন্দু ছায়ামূর্তির মতো ঘরে ঢুকে গিয়ে কাকে যেন উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, উনি এসেছেন। এরপর অপর দিক থেকে সম্মতিসূচক কোনো উত্তর পেয়ে সে সিদ্ধাচার্যকে ঘরের ভেতরে আসতে অনুরোধ করল। সিদ্ধাচার্য দুরু দুরু বুক নিয়ে কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। এবার তিনি দেখতে পেলেন যে ঘরটা বিশাল বড় একটা হল ঘরের মতো। ঘরের ভেতরে ডান দিকে একটা আগেকার দিনের পালঙ্ক, আর সেটার ওপর আদ্যপান্ত চাদর দিয়ে ঢাকা এক ব্যক্তি শুয়ে রয়েছেন। খুব সম্ভবত তিনি অলোকেন্দু সোম। ঘরে ঢুকতেই একটা জিনিস লক্ষ্য করে বিস্মিত হলেন সিদ্ধাচার্য। বাইরে যেখানে এমন ভ্যাপসা গরম, সেখানে ঘরের ভেতরটা এমন বরফের মতো ঠান্ডা কেন? আর পুরো ঘরটায় কেমন যেন একটা চাপা ভ্যাপসা পচা গন্ধ আটকে রয়েছে। ঘরের বাঁদিকের কোণে একটা ছোট্ট কাঠের টেবিলের ওপরে একটা কাঁচের লম্ফ জ্বলছে, তবে জ্বলার থেকে কালি ছড়াচ্ছে বেশি, অর্থাৎ তেল প্রায় শেষের দিকে।
এই সময় চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই চাদরের ভেতর থেকেই অলোকেন্দু সোম প্রশ্ন করলেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? আমি খুবই লজ্জিত আপনাকে এইভাবে কষ্ট দিয়ে আনার জন্য। তবে আপনি আসায় আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সিদ্ধাচার্যের কোনো কথা বলার প্রবৃত্তি এবং সাহস কোনোটাই হচ্ছিল না। তিনি শুধু সামান্য বিরক্ত কণ্ঠে প্রশ্ন করলেন, আমাকে কি আজই এখানে এভাবে নিয়ে আসার খুব দরকার ছিল? এটা কি আদৌ ভদ্রতা? ছিল, দরকার অবশ্যই ছিল। আর আপনাকে ছাড়া তো সে দরকার অন্য কারোর মাধ্যমে পূর্ণ হতো না। এই বলে চাদরের ভেতর থেকে প্রফেসর সোম কেমন যেন এক অলৌকিক কণ্ঠে হো হো করে হেসে উঠলেন। সে হাসি এমনই যে সিদ্ধাচার্যের মনে হলো তিনি তক্ষুনি মূর্ছায়িত হয়ে পড়বেন। তবুও কোনো মতে সাহস সঞ্চয় করে তিনি জিজ্ঞাসা করলেন, কি এমন দরকার যা আমি ছাড়া পূর্ণ হতো না? বাস্তু বিচার তো আরও যে কোনো অন্যান্য জ্যোতিষী করে থাকেন, তাদের কাউকে দিয়েই বরং। তা কি হয় কখনো? তাছাড়া অন্য কাউকে ডাকলে আপনার ঋণ কিভাবে শোধ করতাম? আর ঋণ না চোকানো অবধি আমার যে মুক্তি নেই। আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারলেন না, তাই না? আচ্ছা, দেখুন তো চিনতে এবার পারেন কিনা। এরপর যা ঘটল তাতে সিদ্ধাচার্যের মাথা, শরীর, মন সব আতঙ্কে বশ হয়ে এলো। এ কি দেখছেন তিনি? এও কি আদৌ সম্ভব? তিনি দেখতে পেলেন চাদরটা সরিয়ে খাটের ওপর ধীরে ধীরে উঠে বসছেন যিনি, তার মুখটা সিদ্ধাচার্যের দিকে ঘোরানো, কিন্তু বাকি শরীরটা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। যেন মনে হচ্ছে কেউ প্রবল এক শক্তি দিয়ে প্রফেসর সোমের মাথাটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে পিঠের দিকে করে দিয়েছে। এছাড়া সেই শরীরের শিরদাঁড়াটাও কেমন ভাঙা বলে মনে হলো তার। শরীরটা যেন দমড়ানো মোচড়ানো মতন হয়ে আছে মিস্টার সোমের। কিন্তু তার চেয়েও যেটা ভয়াবহ সেটা হলো প্রফেসর সোমের মুখটা দেখে সিদ্ধাচার্যের মনে হলো তার শরীরের রক্ত বোধহয় ঠান্ডা জল হয়ে জমে যাচ্ছে। এই মুখ তাকে মনে করিয়ে দিচ্ছে আজ থেকে বছর 5 আগে তার ঘটানো এক চরম ঘৃণ্য আর কলঙ্কজনক ঘটনাকে, যা তিনি আপ্রাণ চেষ্টা করে ভুলতে চেয়েছেন প্রতিদিন, যা তিনি ছাড়া আর কেউ জানেন না। যে ঘটনা কলঙ্কিত করেছে তাদের পুরো আচার্য বংশসহ তাদের দীর্ঘদিনের জ্যোতিষ চর্চার নিষ্ঠাকে। কিন্তু এ মুখ যার, তার নাম তো অলোকেন্দু সোম ছিল না, তার নাম তো ছিল অমলেন্দু সোম। কি আশ্চর্য! ঠিকই ধরেছেন, আমার নাম
অমলেন্দু সোম, অলোকেন্দু সোম নয়। কিন্তু কি করব বলুন? ওই নামটা বললে তো আপনি এখানে আসতেন না, তাই না? আর আপনি না এলে আমাদের ঋণ যে অসম্পূর্ণ থেকে যেত সিদ্ধাচার্য বাবু। আপনি শুনছেন শনিবারের গপ্প। জ্যাম হাব স্টুডিওর শনিবারের গপ্পর আরও কিছু ভালো গল্প শুনতে ডেসক্রিপশানে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন আর শুনতে থাকুন শনিবারের গপ্প। গল্প শোনার সাথে সাথে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন আমাদের কমেন্ট সেকশানে, আর অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন। সিদ্ধাচার্যের এক মুহূর্তে মনে পড়ে গেল বছর 5 আগের সেই ঘটনা। সেবার কলকাতার প্রেস ক্লাব কর্তৃপক্ষ আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক আলোচনা চক্র, যার বিষয় ছিল জ্যোতিষ বনাম বিজ্ঞান। সেই অনুষ্ঠানে সিদ্ধাচার্য উপস্থিত ছিলেন জ্যোতিষের পক্ষে বক্তব্য রাখার জন্য। সেই আলোচনা চক্রে বিজ্ঞানের পক্ষে অন্যান্য মাননীয় অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রফেসর শ্রী অমলেন্দু সোম। সেই সময় তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বছর 15 মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা এবং অধ্যাপনা করার পর সদ্য দেশে ফিরেছিলেন। বিজ্ঞান নিয়ে তার এতদিনের গবেষণার ওপর লেখা এক বই প্রকাশের জন্য। সেই অনুষ্ঠানে সিদ্ধাচার্যের জ্যোতিষের পক্ষে রাখা বক্তব্যের বিষয় একটার পর একটা নিজের বক্তব্যের সময় তাচ্ছিল্য ভরে নস্যাৎ করেছিলেন বিজ্ঞানের অকাট্য সব প্রমাণ দিয়ে। আজকের বিজ্ঞানের যুগে যে জ্যোতিষ শুধুই অচল নয়, অস্তিত্বহীন, উদ্দেশ্যহীন, কাল্পনিক, এটা প্রায় প্রমাণ করে দিতে উদ্যত হয়েছিলেন তিনি। তার বক্তব্যেও বলেছিলেন সেদিন যে জ্যোতিষ একটা বুজরুকি আর লোক ঠকানোর রাস্তা মাত্র, এর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। জ্যোতিষরা মানুষের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে তাদের ভয় দেখিয়ে নিজেদের ব্যবসা ফেঁদে বসেন, তাদের ভয় দেখিয়ে নিজেদের ব্যবসা করেন মাত্র। সেদিন তারপর আরও অনেক কিছুই সেদিন বলেছিলেন প্রফেসর সোম। কিন্তু সেদিন সিদ্ধাচার্যেরও ভীষণ রোখ চেপে যায় জ্যোতিষের গুণমান প্রমাণ করতে। তিনিও একটার পর একটা উদাহরণ আর পাল্টা যুক্তি দিতে থাকেন জ্যোতিষের উপযোগিতা, জ্যোতিষও এক রকমের বিজ্ঞান, এই সব কিছু নিয়ে বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে পড়েন তিনি যে ভরা সভার মাঝেই প্রফেসর সোমের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি প্রফেসর সোম এই ভরা সভায় সুযোগ দেন তাহলে তিনি প্রফেসর সোমের জন্মকোষ্ঠী বিচার করে তার ভবিষ্যৎ বলতে পারেন, আর তা মিলে গেলে ভবিষ্যতে প্রফেসর সোম নিজেই বুঝতে পারবেন যে জ্যোতিষের কী ক্ষমতা আর কতটা বিজ্ঞানসম্মত। প্রফেসর সোমও এই ঘটনাকে নেহাতি একটা সস্তা রগড় হিসেবে ভেবে নিয়ে হো হো করে হেসে উঠে বলেন, Okay, gentlemen, I accept your challenge. Please go ahead. এরপর সিদ্ধাচার্য ঘটিয়ে বসেন এক অভিনব অভাবনীয় কাণ্ড। তিনি প্রফেসর সোমের কাছ থেকে তার জন্মকোষ্ঠী বানানোর জন্য ন্যূনতম প্রয়োজনীয় তথ্যাদি জেনে নিয়ে সেই ভরা সভাতেই কিছুক্ষণের মধ্যে বানিয়ে ফেললেন প্রফেসর সোমের জন্মছক। তারপর হঠাৎই ঝোঁকের মাথায় বলে বসলেন, দেখুন, আমার গণনা আর এই সুদীর্ঘ সময়ব্যাপী জ্যোতিষ চর্চা যদি সত্যি হয় তাহলে আপনাকে সবার সামনে বলছি
আগামী 7 দিনের মধ্যে আপনার এক বিরাট হৃষ্টযোগ অর্থাৎ ফাঁড়ার আশঙ্কা দেখা যাচ্ছে আপনার কোষ্ঠীতে। যদি সেটা সত্যি হয় তাহলে আপনি কথা দিন, এই রকমই এক ভরা সভায় আপনি সকলের সামনে জ্যোতিষ সম্পর্কে আপনি যা বলেছেন তা ভুল বলে মেনে নেবেন এবং কাগজে ক্ষমাপত্র প্রকাশ করবেন। আর যদি আমি ভুল প্রমাণিত হই তাহলে আপনার কথা সত্যি বলে মেনে নিয়ে চিরকালের মতো জ্যোতিষচর্চা বন্ধ করে দেব। ঘটনার আকস্মিকতায় সভায় সেদিন কারোর মুখে রাগ আড়েনি। এরকম চ্যালেঞ্জিং সভা বোধহয় ইতিপূর্বে কেউ এ বিষয়ে দেখেনি এখনো। এদিকে সিদ্ধাচার্য ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলে বুঝতে পারছিলেন যে কি বড় সর্বনাশটাই না তিনি করে বসেছেন। কারণ প্রফেসর সোমের জন্মছকে এমন কোনো ফাঁড়ার দূর দূর অবধি কোনো যোগ ছিল না, অথচ ভরা সভায় চ্যালেঞ্জ করে বসেছিলেন তিনি। কাজেই হাতে আর মাত্র দিন 7, তারপরই তিনি মিথ্যেবাদী প্রবঞ্চক হিসেবে খ্যাত হয়ে যাবেন সমাজে। আচার্য বংশের বিগত 7 পুরুষব্যাপী অর্জিত মান সম্মান প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে। সমাজের চোখে তিনি হাসির খোরাক হয়ে থাকবেন। কাজেই কি আর করা যায়? ভাবতে ভাবতেই তার মাথায় আসে ভয়ঙ্কর এক ঘৃণ্য চিন্তা। এই ঘটনার দিন 2 মধ্যে কলকাতা সহ সারা বিশ্বের মানুষ জানতে পারে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রফেসর অমলেন্দু সোম মারা গিয়েছেন। খবরের কাগজ পড়ে যেটা জানা গিয়েছিল, গত রাতে প্রফেসর শ্রী অমলেন্দু সোম এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সেই সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন তার ছেলে। এই দুর্ঘটনায় তার একটি পা শরীর থেকে বাদ দিতে হয়েছে। আগের রাতে রাত প্রায় 2টো নাগাদ প্রফেসর সোম এবং তার ছেলে একটি পার্টি থেকে ফিরছিলেন। যে সময়ে উল্টো দিক থেকে প্রবল গতিতে ছুটে আসা একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিস্টার অমলেন্দু সোমের। আর তার ছেলে শ্যামলেন্দু সোমকে অচৈতন্য এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাক এবং ট্রাকের চালককে ধরা যায়নি। এই ঘটনার পর মানুষজন প্রফেসর সোমের মৃত্যুতে গভীর শোকস্তব্ধ হলেও জ্যোতিষ হিসেবে কদর বেড়ে গিয়েছিল আরও অনেক গুণ শ্রী সিদ্ধাচার্যের। কিন্তু এই ঘটনার পর থেকে প্রতিদিন প্রতিটা মুহূর্ত সিদ্ধাচার্যকে তার গ্লানি কুরে কুরে খাচ্ছিল। কারণ একমাত্র তিনিই জানতেন এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা ঘৃণ্যতার কথা, যা সমাজের কেউ জানতে পারেনি ঘুণাক্ষরেও। একমাত্র সিদ্ধাচার্যই জানতেন যে যা সমাজের চোখে নিছক একটা দুর্ঘটনা, তা আসলে এক পরিকল্পিত কিন্তু অনিচ্ছাকৃত হত্যা। আর তার মূলে একমাত্র তিনি। সেদিন ভরা সভায় প্রফেসর সোমকে চ্যালেঞ্জ করে নিজে যাতে ভুল প্রতিপন্ন না হন, সিদ্ধাচার্য তাই তাঁরই এক মক্কেলের কাছে ঠিকানা জোগাড় করে লুকিয়ে দেখা করেছিলেন গত সপ্তাহে ঝাড়খণ্ডের জেল থেকে ফেরার হয়ে যাওয়া কুখ্যাত দাগি আসামি কালু মাস্তানের সাথে। পয়সার বিনিময়ে খুন, জখম, রাহাজানি কালুর কাছে নেহাতি জল ভাতের মতো ব্যাপার। কিন্তু এক্ষেত্রে সিদ্ধাচার্য তাকে সাবধান করে দিয়ে বলেছিলেন তাকে প্রফেসর সোমকে যেভাবেই হোক আগামী দিন 7 মধ্যে সামান্য আহত করতে হবে মাত্র, এবং ঘটনাটি যেন একটা দুর্ঘটনার মতো মনে হয়, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। কিন্তু কালুর গাড়ি যে সেদিনই ব্রেক ফেল করবে এবং তা
নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারবে প্রফেসরের গাড়িকে, যাতে প্রফেসরের প্রাণহানি হবে, এসব স্বপ্নেও ভাবতে পারেনি সিদ্ধাচার্য। এ কি করলেন তিনি? কেনই বা করলেন? কি দরকার ছিল? এ তো এক রকমের খুন করলেন তিনি। তিনি রাজজ্যোতিষী সিদ্ধাচার্য, আজ তিনি একজন খুনি। সমাজে কেউ নাই বা জানল, কিন্তু তিনি তো জানেন তিনি একজন খুনি। নিছক নিজের ঝোঁকের বশে নিরীহ নিরপরাধ মানুষকে খুন করেছেন তিনি। এরপরে নিজের কাছে নিজে মুখ দেখাবেন কি করে তিনি? এই গ্লানি এতদিন ভেতর ভেতর শেষ করে দিয়েছিল তাকে। তিনি রাতে ঘুমোতে পারেননি, শান্তিতে খেতে পারেননি। সব সময় যেন প্রফেসর সোমের মুখ তার চোখের সামনে ভেসে উঠছে। নিজের পাপবোধ তাকে তাড়া করে ফিরছে। বহু কষ্টে, বহু চেষ্টায় বছরখানেক হলো তিনি ব্যাপারটা থেকে ধীরে ধীরে কালের নিয়মে খানিকটা ভুলে গিয়েছিলেন। কিন্তু আজ সবটাই যেন তার সামনে বাস্তব। আবার সেই তার গ্লানিবোধ তাকে ঘিরে ধরেছে। সামনের খাটে বসা প্রফেসর সোমের আত্মা তাকে বলে উঠলেন, কি সিদ্ধাচার্য বাবু, কি ভাবছেন? সব মনে পড়ে গেল তো এবার নাকি? আমার এই অবস্থা দেখে অবাক হচ্ছেন নাকি? অবাক হবেন না। আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। ভুলে গেলেন নাকি? এরই মধ্যে সব কিছু ভুলে গেলেন? একটা কথা আপনার জানা নেই হয়তো, আর জানার দরকারও হয়নি আপনার সেটা। আজ দুপুরে শ্যামলেন্দু রাস্তা পার হতে গিয়ে কলেজ স্ট্রিটের কাছে গাড়ি চাপা পড়েছে। সিদ্ধাচার্য আর শুনতে পারছেন না। তিনি পারলে এই মুহূর্তে নিজেকেই শেষ করে দেন। এ কি করেছেন তিনি? সামান্য ঝোঁকের মাথায় একটা পুরো পরিবারকে তিনি শেষ করে দিয়েছেন। সিদ্ধাচার্যের চোখের কোণে কখন যেন জল গড়িয়ে পড়ছিল। আর এমন সময় তিনি চোখ বিস্ফারিত করে দেখলেন শ্যামলেন্দু আর অমলেন্দু বাবু দুজনেই এক অলৌকিক পৈশাচিক হাসিতে গোটা ঘরটাকে ভরিয়ে তুলেছেন। আর তাদের দুজনের ছায়ামূর্তি ধীরে ধীরে যেন হাওয়ায় ভেসে ভেসে এগিয়ে আসছে তারই দিকে। তাদের দুজনের চোখে শুধু ঘৃণা আর ক্রোধের আগুন ঝরে পড়ছে। এমন সময়ে আপনাকে কেন ডেকে এনেছি এবার বুঝতে পারছেন তো সিদ্ধাচার্য বাবু? আপনার এই এত ঋণ শোধ না করে আমরা দুজনেই যে আর মুক্তি পাচ্ছি না। আর হ্যাঁ, আপনাকে একটা মূল্যবান উপহার দেব বলেছিলাম না? যেটা যেটা আপনার পছন্দ হবে। এই নিন, এই নিন। কথাগুলো বলতে বলতে ঘরের অন্ধকার দেওয়ালের দিকটা যেন একটু আলোক উদ্ভাসিত হয়ে উঠল। আর সিদ্ধাচার্য তাতে যা দেখলেন তাতে তার মুখ দিয়ে কোনো বাক্য আর সরল না। কেবল তার শির দাঁড়াবে
যেন একটা হিম শীতল স্রোত মাথা থেকে পা পর্যন্ত বইতে লাগলো। এ কি দেখছেন তিনি? এ কি করে সম্ভব হতে পারে? না না, এ একেবারেই অসম্ভব। সিদ্ধাচার্য দেখলেন দেওয়ালের সেই আভাসিত জায়গায় ফুটে উঠেছে এক মুখ। এ মুখ তার চেনা, বহু পরিচিত। শুধু তার কেন, তার বংশের প্রতিটা মানুষের কাছেই খুব চেনা। তাদের বংশের সকলের কাছেই আরাধ্য সেই মুখ। হ্যাঁ, এ তো স্বয়ং রুদ্রাচার্যের মুখ। সেই লম্বাটে বুদ্ধিদীপ্ত টকটকে ফর্সা দাড়িগোঁফ ঢাকা মুখ। কিন্তু রুদ্রাচার্যের যে চোখ দুটোয় সর্বদাই পরম এক প্রশান্তির দৃষ্টি ঝরত, সে চোখ দুটোই আজ কি কঠোর, ঘৃণা আর ক্রোধপূর্ণ দৃষ্টি। আর সোজাসুজি তাকিয়ে সিদ্ধাচার্যের দিকে। আগুন ঝরানো সেই দৃষ্টি যেন সিদ্ধাচার্যকে ভস্মীভূত করতে চাইছে। সিদ্ধাচার্য দেখলেন রুদ্রাচার্য বিড়বিড় করে কিছু বলতে বলতে ধীরে ধীরে তার ডান হাতের তর্জনীটা তুলে ধরেছে তারই দিকে, যেন তাকে অভিশাপ দিচ্ছেন। সিদ্ধাচার্য আর সহ্য করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন তার চৈতন্য লুপ্ত হয়ে আসছে। তিনি এক্ষুনি মূর্ছায়িত হয়ে পড়বেন। এদিকে ঘরে তখন প্রফেসর সোম আর তার ছেলে শ্যামলেন্দু সোমের আত্মার মিলিত অলৌকিক হাসির রোল উঠেছে। ধীরে ধীরে সিদ্ধাচার্যের শরীরটা অচৈতন্য হয়ে মাটিতে গড়িয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে তার শুধু একটাই কথা মনে পড়ল। মাত্র মাসখানেক আগে তার 50 বছর পূর্ণ হয়েছে। রুদ্রাচার্যের করে যাওয়া তার ফাঁড়ার যোগের বিচারটা সঠিক ছিল তাহলে। এতক্ষণ শুনলেন সম্রাট ব্যানার্জির লেখা রাজ জ্যোতিষীর ফাঁড়া। গল্পকার সম্রাট ব্যানার্জির কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।